আমি দেখছি গিয়ে। এই বলে ঋষভ খাবার টেবিল থেকে উঠে মেন গেটটা খুলল, কিন্তু সামনে একটা চেনা মুখ দেখে ঋষভ মুখ বাঁকিয়ে দিল আর মাকে বলল, মা, সুনন্দা জেঠিমা এসেছে। আরে মাকে পরে ডাকবে, আগে রাস্তা থেকে সর তো, আমাকে ভেতরে ঢুকতে দে তো, সর। এই বলে সুনন্দা ঋষভকে হালকা ঠেলা দিয়ে ঘরের ভেতরে চলে এলো। আর ততক্ষণের মধ্যে ঋষভের মা তারাও রান্নাঘর থেকে বাইরে চলে এলো। তো আজকে তোমার কি শেষ হয়েছে? আরে আজকে তো চিনিটা শেষ হয়ে গেছে, বাটিটা দিচ্ছি, একটু ভরে দাও না। সকালে উঠে ভেবেছিলাম সবার জন্য পায়েস বানাবো, কিন্তু পোড়া কপাল আমার, ডিব্বাটা খুলে দেখি একটুও চিনি নেই। আর রাকেশ আর নিতা অনেক রাত করে ফিরেছে তো, তাই ওদের আর ডাকিনি। বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে তো। কি রান্না করেছো গো? আরে বলো না। বিশেষ কিছু না, একটু পরোটা আর লুচি আলুর দম। কি বললে? পরোটা, লুচি, আলুর দম? তুমি জানো আদা রসুন বাটা আর টমেটো কড়াইশুঁটি দিয়ে আলুর দম যা ভালো লাগে না। তা বলছিলাম কি, ওই রকমই বানানো হয়েছে নাকি? তো খাবে? আরে না না, এতবার করে যখন বলছো তা দিয়েই দাও। তোমার বাড়ির একটা বাটিতে করে দিয়ে দাও, কালকে আসবো যখন নিয়ে আসবো। সুনন্দা তারাদেবীর প্রতিবেশী ছিলেন, আর সে রোজই এমনটাই করত। আর প্রত্যেকদিন সকালে ওর একটাই কাজ ছিল, তারাদেবীর বাড়িতে গিয়ে খাবার চাওয়া। সুনন্দা কোনো না কোনো বাহানায় কিছু না কিছু চাইতেই থাকতো। আর ওর এই অভ্যাসে তারাদেবীর সাথে সাথে ওর ছেলে ঋষভও বিরক্ত হয়ে যেত। মা, তুমি না বড্ড বোকা, তাই এই মহিলা রোজ তোমাকে বোকা বানিয়ে সবকিছু চেয়ে নিয়ে যায়। না বাবা, উনি আমাদের পুরনো প্রতিবেশী। আর সত্যি বলতে কি, সুনন্দাদি আগে এরকম ছিল না। তোমার বাবা ওনাকে খুব মানতেন, কিন্তু মহেশদা চলে যাওয়ার পরেই উনি এরকম হয়ে গেছেন। আর কোনো সমস্যাও থাকতে পারে। কি আর সমস্যা হবে মা? স্বামী নেই তো কি আছে, ছেলে তো আছে, ও তো ভালোই কামায়। আর ওর বৌমাও তো ভালোই কামায়, দেখলে না গত মাসে একটা গাড়ি কিনেছে নতুন। তাছাড়া সুনন্দা জেঠিমা কি নিজের থেকে তোমাকে কোনোদিন কিছু বলেছে? না রে, কোনো অসুবিধা আছে এরকম তো কোনোদিন বলেননি, বরং সবসময় ছেলে বউয়ের প্রশংসাই করে। বাদ দে না এইসব কথা, তুই বল, তুই অফিস থেকে কবে ছুটি নিচ্ছিস? মিতালির ফোন এসেছিল, বলছিল একসাথে শপিংয়ে যেতে। আরে মা, আমার কাছে একদম সময় নেই, তুমি আর মিতালি দেখে নাও না সবকিছু। এই নাও আমার ক্রেডিট কার্ড, যা নেওয়ার যত খুশি নেওয়ার এই দিয়ে নিয়ে নিও, ঠিক আছে? ঋষভ আর মিতালি কলেজ থেকেই একে অপরকে জানতো, আর ওদের খুব তাড়াতাড়ি বিয়ে হবার কথা ছিল। ঋষভ ওয়েল সেটেলড ছিল, আর মিতালিও খুব বুদ্ধিমতী মেয়ে ছিল। তারাদেবী এই সম্বন্ধে খুবই খুশি ছিলেন। তারপরে একদিন, কেমন আছো তারা? বৌমা আসার তোড়জোড় চলছি বুঝি? হ্যাঁ দিদি, ঠাকুর ঠাকুর করে সব ভালোভাবে মিটে গেলেই হয়। এমনিতে তো সব কাজ আমার মিতালি মাই করে ফেলেছে, আর ছেলে তো অফিস থেকে ছুটিই পায় না। বাবা, খুব ভালো খুব ভালো। তো বলছিলাম কি, তোমার কাছে একটু গুড় হবে? আমার শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আছে, তবে একটু পুরনো হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। বলছি কি, পুরোটাই আমাকে দিয়ে দাও, তোমার তো আর কাজে লাগবে না মনে হচ্ছে। হ্যাঁ, তো তুমি সবটা নিয়ে কি করবে? সুনন্দা দেবী ছিল তো ওনার প্রতিবেশী, কিন্তু তারাদেবী সবসময় ওনাকে নিজের বড় দিদিই মনে করতেন। কিন্তু যেভাবে রোজ রোজ উনি খাবার চাইতে আসতেন, তাতে তারাদেবী খুবই বিরক্ত হয়ে গিয়েছিলেন। আর এখন যে ওর বাড়িতে নতুন বৌমা আসারও সময় হয়ে গিয়েছিল, বিয়ের পর রান্নাঘরের দায়িত্বটা মিতালির হাতেই ছিল। আর তারপর, তো নতুন বৌমা, আজকে কি রান্না হচ্ছে? পোলাও বানিয়েছি জেঠিমা, তোমার জন্য নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো। পোলাও তো আমার খুব ফেভারিট, নিয়ে এসো নিয়ে এসো। এরপরে মিতালি প্লেটে করে পোলাও নিয়ে এলে সুনন্দা দেবী কিছুক্ষণের মধ্যেই খেয়ে শেষ করে ফেললেন। পোলাও খেয়ে উনি বললেন, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে বৌমা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বৌমা, তুমি এক কাজ করো না, এই বাটিতে করে আমাকে একটু দিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ আনছি। ওই দিন প্রথম দিন ছিল বলে মিতালির খারাপ লাগেনি, কিন্তু এর কিছুদিন পর, এই তুমি বলো তো, এই সুনন্দা চিঠির সমস্যাটা কি? আরে কিছু না, এক নম্বরের লোভী মহিলা, রোজ রোজ খাবার চেয়ে চেয়ে খাবে। মিতালি ঋষভকে কিছু না বলে চুপচাপ করে রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। পরের দিন, আরে ও তারা, কোথায় গেলে গো? জেঠিমা, মায়ের শরীরটা ভালো নেই, তাই উনি ঘরে আরাম করছে। কোনো কাজ থাকলে বলো, ডেকে দেব? না না, আমি তো একটু সর্ষের তেল নিতে এসেছিলাম। ঠিক আছে, আবার আমি পরে আসবো, থাক। না না, দাঁড়াও, আমি নিয়ে আসছি। এরপর মিতালি সুনন্দা দেবীর আনা ছোট বোতলে সর্ষের তেল ভরে ওকে দিয়ে দিল, আর উনি চলে গেলেন। তারপর,
ওই দেখো, বুড়িটা আবার চেয়ে নিয়ে এসেছে। চাইবো না তো আর কি করব? তোমরা তো আমাকে খেতেও দাও না, কোনো জিনিসও দাও না। সারা জীবনে তোমার ঠেকা নিয়ে বসে আছি। কি বাবা রাকেশ, আমি কি তোর কেউই না? আমি আর কি বলবো মা, সে তো আমি কবে থেকেই তোমাকে বলছি যে তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসি, তাতে তুমিও খুশি থাকবে, আমরাও খুশি থাকবো। হ্যাঁ রে বাবা, তুই একদম ঠিক বলছিস। পাড়াতে যাতে তোদের সম্মান বজায় থাকে সেই জন্য আমি কোনোদিনও কাউকে কিছু বলিনি। তাই তুই একদম ঠিক বলছিস। তুমি কেঁদো না দিদি, তুমি আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে, আমাদের সাথেই। ওটা তোমারও বাড়ি। তারা তুমি? হ্যাঁ দিদি, ভাগ্যিস আমি মিতালির কথা শুনে ওর সাথে এলাম। তোমার সাথে এত কিছু হতো, আমাদের কোনোদিন বলনি কেন? কি বলতাম তোকে রে, আজ আমার ছেলে আমাকে খেতে দেয় না, আমার বৌমা আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে, আমাকে এর বাড়ি থেকে চেয়ে চেয়ে খেতে হয়। এইসব কথা আমি তোকে কিভাবে বলতাম, কোন মুখে বলতাম? হয়তো বা আমার শিক্ষাতেই কিছু ভুল ছিল। না জেঠিমা, দোষ তোমার না। যে অন্যায় করেছে সময় তাকে ঠিক শাস্তি দেবে। চলো জেঠি, তুমি আমাদের সাথে চলো, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। আমি তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। না রে মা, আমি এরকম করতে পারি না। আমি তোদের ওপর কি করে বোঝা হব বল? আর ঋষভ, সেই বা কি মনে করবে? ওসব নিয়ে ভেবো না তো জেঠিমা, তুমি আমার ওপর ভরসা রাখো আর চলো আমার সাথে, ওকে আমি ঠিক বুঝিয়ে নেব। এই বলে মিতালি সুনন্দা দেবীকে জড়িয়ে ধরলে উনি আর না বলতে পারলেন না। উনি একবারও নিজের ছেলে বৌমার দিকে ফিরেও তাকালেন না। আর নিজের বাকি জীবনটুকু আত্মসম্মানের সাথে বাঁচার জন্য মিতালি আর তারার সাথে চলে গেলেন। মোহন তার আলুর ঠেলা নিয়ে বাজারে গেল, কিন্তু সকাল থেকে সন্ধে হয়ে গেলেও তার একটি আলুও বিক্রি হলো না। আর তখনই আকাশে মেঘের গর্জন শুরু হলো, আর দেখতে দেখতে বৃষ্টিও আরম্ভ হয়ে গেল। হে ভগবান, সকাল থেকে একটা আলুও বিক্রি হয়নি, আর বাকি আলুগুলো সেগুলো যে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি কি করব? মোহন এইসব নিয়ে চিন্তা করতে করতে বৃষ্টিতে ভিজে যখন বাড়ির দিকে ফিরছিল, ঠিক তখনই রাস্তার মধ্যে থাকা একটি গর্তের মধ্যে ওর পা ঢুকে গেলে পা মচকে যায়। এরপর মোহন ওই অবস্থাতেই যেমন তেমন করে বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু তার পা দিয়ে অনেক রক্ত বেরিয়ে যায়। আরে এ কি হলো? তোমার পায়ে কি করে চোট লাগলো? কি করে? বুঝলে রেখা, মানুষের যখন সময় খারাপ থাকে না, তখন তার সাথে সবই খারাপ হয়ে গো। আর এই হচ্ছে তার প্রমাণ। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে নাও, আমি মলম লাগিয়ে দিচ্ছি। এখন মোহন বেড রেস্টেই থাকে। এতদিন তো যেভাবেই হোক চলে যাচ্ছিল, কিন্তু আজ সকাল থেকে কেউই কিছু খায়নি। ছেলেমেয়েরাও উদাস হয়ে বসেছিল। এই দেখে রেখা ওদের বলল, কি হয়েছে বাচ্চারা, তোমাদের মন খারাপ কেন? মা, বাবা কাজে যেতে পারে না, আর ঘরেও খাবারের জিনিস কিছুই নেই। কিন্তু আমি কি করব মা, বারবার যে খিদে পেয়েই যাচ্ছে, কি করব আমি? কিন্তু মা, তুমি চিন্তা করো না, আমরা জল খেয়েই দিন কাটিয়ে দেব। এই শুনে রেখার চোখে জল এসে যায়। আর এই জন্য সে সব জায়গায় কাজের সন্ধানে যায়, কিন্তু কোথাও সে কোনো কাজ পায় না। আর বিছানায় পড়ে থাকা অসহায় মোহন নিজের পরিবারের এই দুর্দশা দেখে বলে, জানি না আমার সেরে উঠতে আরো যে কতটা দিন লাগবে, কিন্তু ঘরের এই আলুগুলো ততদিনে যে নষ্ট হয়ে যাবে। নিজের স্বামীর এই কথা শুনে রেখার মাথায় একটা আইডিয়া এলো। শোনো না, বলছি কি, আলুগুলো বাজারে বিক্রি করলেও তো এত টাকা পাবো না, তাই আমি ভাবছিলাম যদি আলুগুলো দিয়ে সিঙ্গারা বানিয়ে বিক্রি করি। তুমি তো জানোই আমার হাতে সিঙ্গারা বাচ্চারা কত ভালোবাসে। হ্যাঁ মা, তুমি যদি সিঙ্গারা বানিয়ে বিক্রি করো না, দেখবে অনেক লাভ হবে। রেখা, বাচ্চারা কিন্তু ঠিকই বলছে গো, তোমার হাতের চটপটি সিঙ্গারা খেতে কিন্তু বেশ লাগে। সবার কথাতে রেখা মনে উৎসাহ পায়, আর তাই সে নিজের রূপোর মালা বিক্রি করে কিছু টাকা নিয়ে আসে, আর ওই টাকা দিয়ে কিছু দরকারি জিনিসও। আর ঠিক পরের দিনই সকালবেলা সে সিঙ্গারা বানিয়ে নিয়ে তার সাথে একটা টক ঝাল চাটনি নিয়ে বাজারে বিক্রি করতে শুরু করে। দিদি, বেশি করে চাটনি দিয়ে একটা সিঙ্গারা দিন তো। আর কত করে সিঙ্গারা? সিঙ্গারা না দাদা, বলুন চটপটি সিঙ্গারা, তাও একটা মাত্র 10 টাকায়। আচ্ছা, দিন তবে দুটো খাই। রেখা তাড়াতাড়ি করে ওনাকে দুটো সিঙ্গারা দিল।
আহা দিদি, আহা আহা, কি স্বাদ কি স্বাদ, কি সুন্দর খেতে হয়েছে, কি ভালো সিঙ্গাড়া বানিয়েছেন। বৃষ্টির দিনে এমন সিঙ্গাড়া খেতে না যা মজা দিদি। একটা কাজ করুন দিদি, আপনি না 8টা প্যাক করে দিন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ওই ব্যক্তির কথা আশেপাশে সবাই শুনে নেয় আর সবাই ওই ঠেলায় চলে আসে সিঙ্গারা খেতে। আর প্রথম দিনই দেখতে দেখতে ওর সমস্ত সিঙ্গারা ঝট করে বিক্রি হয়ে যায়। এই দেখে রেখা খুব খুশি হলো। এরকমই একদিন রেখা যখন বাজারে ঠেলা নিয়ে সিঙ্গারা বিক্রি করছিল, সেই সময় মেঘ করে আসে আর ওই দিন ওর মেয়েও ওর সাথে ছিল। হে ভগবান, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। রিয়া, ঠেলার তলায় ত্রিপল আছে, তাড়াতাড়ি বার কর তো, তাড়াতাড়ি কর। হ্যাঁ মা, এখনই দিচ্ছি। রেখা যখনই ত্রিপলটা বাঁধে আর তখনই জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। মা, বিদ্যুৎ চমকালে না আমার খুব ভয় লাগে। এত জোরে বৃষ্টি শুরু হয় যে ত্রিপলে সেই বৃষ্টি আটকাচ্ছিল না। আর এরপরে সমস্ত বৃষ্টির জল এসে সিঙ্গারায় পড়ে আর সিঙ্গারাগুলো সব নষ্ট হয়ে যায়। এরপর বৃষ্টি কমলে হতাশ মনে রেখা বাড়িতে ফিরে আসে। আর পরের দিন সকালে সে তার ঠেলার উপরে সাদা পলিথিন ভালো করে বেঁধে নিয়ে সিঙ্গারা বিক্রি করতে বাজারে চলে এলো। হে ভগবান, কাল তো আমার এত লোকসান হয়ে গেল, আজকে যাতে কোনো লোকসান না হয়। কিন্তু ঠিক সেই সময় খুব জোরে হাওয়া বইতে থাকে আর একটা বড় গাছ ভেঙে তার ঠেলার উপরে এসে পড়ে, আর যার ফলে ওর ঠেলা পুরো ভেঙে যায়। হে ভগবান, জানি না তুমি আমাদের গরিবের ভাগ্যে কত কষ্টই না লিখে রেখেছো। এখন তো আমার ঠেলাও ভেঙে গেছে, এখন আমি কি করে সিঙ্গারা বিক্রি করব? এরপর বেশ কিছুদিন রেখা বাড়িতেই ছিল। এরপর একদিন রেখা দেখল যে একজন লোক ঝুড়ি করে মাথায় জাম বিক্রি করছিল। এই দেখে রেখার মাথায় একটা আইডিয়া এলো আর সে ঝুড়ি করে সিঙ্গারা নিয়ে বিক্রি করতে বেরিয়ে পড়ল। আর সে তার ঝুড়িটাকে ভালো করে প্লাস্টিক দিয়ে বেঁধেও নিয়েছিল। বৃষ্টি শুরু হবে জেনেও রেখা তার পরিবারের কথা ভেবেই বৃষ্টির মধ্যেই সিঙ্গারা বিক্রি করতে বেরিয়ে পড়ল। আর ওই দিন ছেলে মন্টিও মায়ের সাথে কাজে বেরোবার জন্য জেদ করলো আর মায়ের সাথে কাজে বেরিয়ে পড়ল। আর এইভাবেই ওরা চটপটি সিঙ্গারা বিক্রি করতে লাগলো ঘুরে ঘুরে। প্লাস্টিক দিয়ে সিঙ্গারা বেঁধে রাখার জন্য সিঙ্গারা তো খারাপ হলো না, কিন্তু বৃষ্টিতে ভিজে মন্টির শরীর খারাপ হয়ে গেল। আর মন্টি হাঁচি দিতে শুরু করলো। দেখ মন্টি, তোর তো শরীর খারাপ হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে না তোর আসার দরকার নেই, তোর শরীর আরো খারাপ হয়ে যাবে। পরের দিন রেখা রাস্তায় ঘোরার বদলে স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মেই চটপটি সিঙ্গারা বিক্রি করতে লাগলো। আর সেখানে কিছুক্ষণের মধ্যেই লোকজন সব জড়ো হয়ে গেল আর সবাই সিঙ্গারা খেতে লাগলো। আর এর ফলে ওর ভালোই রোজগার হতে লাগলো। আহা দিদি, আপনার এই চটপটি সিঙ্গারা চাটনির সাথে খেতে দারুণ লাগছে তো। আর সত্যি বলছি দিদি, খুব ভালো হয়েছে। একটা কাজ করুন, তাহলে 2টো দিন খাই। রেখা এখন ভালোই রোজগার করছে আর তার সাথে সঞ্চয়ও করছে। কিন্তু ওর এই ব্যবসা ভালো চলছিল বলে আশেপাশের লোকেদের রোজগার অনেক কমে যায় আর চন্দনের সিঙ্গারা খেতে কেউই আসে না। চটপটি সিঙ্গারা বেচে খুব পয়সা কামাচ্ছে, কিন্তু আমার ব্যবসাটা তো শেষ হয়ে গেল রে। এখন শুধু একটাই বুদ্ধি, ওকে আমার সাথে কাজে রেখে দিই, তবে কাজ করবে ও আর পয়সা কামাবো আমি। এই ভেবেই চন্দন রেখার কাছেই প্রস্তাব নিয়ে যায়, কিন্তু রেখা তা শুনেই মানা করে দেয়। রেখা ওকে না বলে দিলে চন্দন তার নিজের 2টো লোককে নকল পুলিশ সাজিয়ে রেখার কাছে পাঠায়। এই চোখ কেটে তো, আজ থেকে এখানে সিঙ্গারা বেচবি না। কিন্তু কেন স্যার, আমি তো এখানে বসার জন্য ট্যাক্স দিই। তখন সেখানে আসল পুলিশ চলে আসে, যিনি নাকি রোজই রেখার কাছ থেকে সিঙ্গারা কিনে খেতেন। আর ওই পুলিশ বদমাস দুটোকে গ্রেপ্তার করে নিল নকল পুলিশ সাজার দোষে। আসলে স্যার, এসব আমরা চন্দনদার কথাই করেছি, আমাদের ছেড়ে দিন। আর পুলিশ ওদের দুজনকে গ্রেপ্তার করে নেয়। আর এরপর রেখা কোনো রকম ঝামেলা ছাড়াই সিঙ্গারা বিক্রি করতে লাগে। আর কিছুদিন পর মোহন পুরোপুরি সুস্থ হয়ে যায় আর মোহনও রেখার সাথে একই কাজে হাত দেয়। এইভাবেই দুজন মিলে খুব পরিশ্রম করে অনেক অর্থ উপার্জন করতে থাকে। আর কিছুদিনের মধ্যেই নিজেদের জন্য একটা বড় পাকা বাড়ি বানিয়ে ফেলে, যেখানে সব রকমের সুযোগ সুবিধা ছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু।
আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।